আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্যে। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। তবে গল্পের নেশা স্বাস্থ্যের পক্ষে লাভদায়ক। আরও ভালো অনুভূতির জন্যে হেডফোন ব্যবহার করুন। শান্ত হও যুবতী, আমি তোমায় মারবো তেমন কথা কে বলল তোমায়? আমি তো তোমায় বাঁচাতে এসেছি ডিয়ার। এই পৃথিবীতে কত পাপ, অপরাধ, কত শত অপরাধী ঘুরে বেড়াচ্ছে বলো তো। আমি তো এই পৃথিবী থেকে তোমায় মুক্তি দিতে এসেছি, এই সমস্ত কিছু থেকে মুক্তি দিতে এসেছি। আর কখন তুমি এসব থেকে বাঁচবে জানো? যখন তুমি সব কিছু থেকে একেবারে মুক্ত হয়ে যাবে। তোমায় সেই মুক্তি দিতেই তো এসেছি আমি। কি হবে এই পাপের পৃথিবীতে বেঁচে থেকে? তার চেয়ে মুক্তি কি ভালো নয়? হ্যাঁ, কি সব বলে চলেছেন বৃদ্ধা? তৃপ্তিকে এক্ষুনি পালাতে হবে। পিছন ঘুরে ছুটতে শুরু করতে যাবে, ঠিক তক্ষুনি তৃপ্তির জামার পিঠের কাজটা খামচে ধরলেন মিসেস ব্যানার্জি। তৃপ্তির মস্তিষ্ক সাথে সাথে তাকে জানান দিল যে আর আধা সেকেন্ড দেরি করলে নিজেকে বাঁচাতে পারবে না। সুতরাং যা করার এক্ষুনি করে ফেলতে হবে। মুহূর্তে সময় নষ্ট না করে পিছন ঘুরে হাতের ল্যাম্প স্ট্যান্ডটা সপাটে বসিয়ে দিল মিসেস ব্যানার্জিকে লক্ষ্য করে। সেটা তার দেহের কোন জায়গায় আঘাত করল তা বুঝতে পারল। তবে মিসেস ব্যানার্জির আর্তনাদটা কানে। যাক, বুড়ি ঘায়েল হয়েছে। আর তিল বিলম্ব না করে ছুটতে শুরু করল তৃপ্তি। সামনেই সিঁড়ি, নেমেই একেবারে বাইরে বেরিয়ে আগে দরজাটা বাইরে থেকে লক করে দেবে সে। কিন্তু পুরো সিঁড়ি আর নামা হল না। ল্যান্ডিংয়ে নামতেই মাথাটা এমন ঘুরে গেল যে সে শটান গিয়ে পড়ল ডান পাশের দেওয়ালটার উপর। গল্পে বর্ণিত সকল দৃশ্য গল্পকারের কল্পনা প্রসূত। বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আমাদের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা নতুন নতুন গল্প আনার উৎসাহ পাই। আর আপনারাই পারেন আমাদের পরিবারকে আরও বড় করে তুলতে। তাই আমাদের প্রত্যেক গল্পে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমাদের আজকের গল্পটা একটা রাতকে নিয়ে। মাত্র একটা রাত। এই রাতের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে একবার ছেড়ে দুবার ভাবতে বাধ্য করতেই পারে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখিকা উপাসনা রায় চট্টোপাধ্যায়ের কলমে সেই রাতের গল্প। গল্পের শেষে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট প্রশ্ন। দেখা যাক কজন সঠিক উত্তর দিতে পারে। বিশেষ বিজ্ঞপ্তি। একজন বৃদ্ধা অসুস্থ মানুষের দেখাশোনা করার জন্য কম বয়সী, ধৈর্যশীল, সমস্ত ধরনের কাজকর্মে পটু, শিক্ষিতা, সাহসী ও পিছু টানহীন মহিলা অ্যাটেন্ডেন্ট চাই।
বৃদ্ধার বয়স ৭২ বছর। তার স্বামীর বয়স প্রায় ৮০ বছর। তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। পরিবারে মোট ৪ জন মানুষ রয়েছেন। থাকা খাওয়া থেকে শুরু করে অন্যান্য অত্যাবশ্যক যাবতীয় খরচা, জিনিসপত্র, সব ধরনের পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও একটি আলাদা আউট হাউসে সিঙ্গেল বেড সহ নিজস্ব ঘর, গিজার এবং বাথটব সহ অ্যাটাচ টয়লেটও থাকবে। এছাড়াও ঘরে ফায়ার প্লেস, রুম হিটার, এসি এবং একটি মিনি ওয়াশিং মেশিন সবই মজুদ। প্রথমেই বিশেষভাবে জানিয়ে রাখা হচ্ছে, নির্দিষ্ট কোনো ডিউটি আওয়ার নেই। যখন প্রয়োজন তখনই ডাকা হবে এবং তৎক্ষণাৎ উপস্থিত হতে হবে। আবার এমনও হতে পারে যে পুরো দিন কোনো কাজই করতে হলো না। সবটাই পরিস্থিতি সাপেক্ষ। সত্বর যোগাযোগের অনুরোধ রইল। বেতনের কথা সাক্ষাতে আলোচনা হবে। নিচে ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে নিতে পারেন বা যে কোনো দিন যে কোনো সময়ে সরাসরি নিম্নলিখিত ঠিকানায় এসে উপস্থিত হতে পারেন। শুধু কবে আসবেন সেদিন সকালে ফোনটা করে নেবেন। নমস্কারান্তে, মিসেস ব্যানার্জি। বিজ্ঞাপনটা পড়েই তৃপ্তি তার ইতি কর্তব্য স্থির করে ফেলল। কাজটা মনে হয় মন্দ হবে না। তাছাড়া এত সুযোগ সুবিধা চট করে আর কোথাও পাওয়া যাবে বলে তো মনে হয় না। দুদিনের মধ্যে সমস্ত প্যাকিং শেষ করে ফেলতে পারলে আগামী শুক্রবার দুপুরে খেয়ে দিয়ে রওনা দিলেই হবে। সেই মতোই ব্যস্ত হয়ে পড়ল তৃপ্তি জিনিসপত্র গোছাতে। বেরোনোর আগে একটা ফোন করে নিলেই হয়ে যাবে। বৃদ্ধা মিসেস ব্যানার্জির দর্শন পাওয়া মাত্রই সত্যি বলতে কি মেজাজটা বেজায় চটকে গেল তৃপ্তির। প্রথম সাক্ষাতেই এমন হওয়ায় মনে মনে বেশ মুষড়ে পড়লেও মুখে তো আর কোনো ভাবান্তর ঘটতে দেওয়া যাবে না। অগত্যা ঠোঁটে একটা কৃত্রিম হাসি এঁটে রাখতেই হলো তৃপ্তিকে। নিউজ পেপারে এই বিজ্ঞাপনটি দেখেই তৃপ্তি আজ এখানে এসেছে কাজের জন্যে। এই মিসেস দেবতীর দেখাশোনা করতে হবে ওকে। ভদ্রমহিলার বয়স পেপারে তো বলা ছিল ৭২ বছর, কিন্তু একে দেখে মনে হচ্ছে এর বয়স কিছু না হোক আরও বেশি হবে। ত্বকে বয়সকালীন আঁকিবুকির অবাঞ্ছিত উপস্থিতি বড়ই প্রখর। বার্ধক্য ভীষণভাবেই থাবা বসাতে সক্ষম এর শরীরে। পরনে কালো রঙের সিল্কের প্রায় গোড়ালি সমান লম্বা ঝুলে স্কার্ট, সামনে বাহারি বোতাম দেওয়া কলারওয়ালা রংচঙে সিল্কের ফুল স্লিভ শার্ট, সামান্য লালচে রং করা মাথার চুল সামনেটা পাতলা হয়ে এলেও পিছনটা কোঁকড়ানো থোকা থোকা, ঘাড় অবধি নেমে গিয়েছে। চরণে রয়েছে ঘিয়ে রঙের টাওয়েল স্লিপার। বয়স ও রোগ ব্যাধির কারণে দেহ কাহিল হলেও চোখে মুখে কেমন যেন একটা কাঠিন্য ও অপ্রসন্নতা খেলা করছে সবসময়। দরজা থেকেই প্রথমে প্রায় ১ মিনিট ধরে তৃপ্তিকে আপাত মস্তক খুঁটিয়ে খুঁটিয়ে জরিপ করলেন বৃদ্ধা। তারপর যেন বলতে হবে তাই কিছুটা বাধ্য হয়ে যান্ত্রিক স্বরে বলে উঠলেন, দয়া করে ভেতরে আসুন মিস।
তৃপ্তি, আমি তৃপ্তি চক্রবর্তী। হাসি মুখে ওর অর্ধ সমাপ্ত কথা সমাপ্ত করে দিল তৃপ্তি। ও হ্যাঁ, আমায় ক্ষমা করবেন আমার ভুলের জন্য। আসলে বয়স হয়েছে তো, সেভাবে আজকাল আর কিছুই মনে রাখতে পারি না। আশা করছি আপনি এসব ছোটখাটো বিষয় নিয়ে মোটেও মাথা ঘামাবেন না এবং কিছু মনেও করবেন না। আমি কি ঠিক বললাম মিস তৃপ্তি? ওর কথাবার্তার রূঢ়তায় তৃপ্তি যথেষ্ট দমে গিয়েছিল, কিছুটা যেন আহতও হচ্ছিল। না চাইতেও কিছুটা অপ্রসন্নতা আর একটু হলেই প্রকাশ পেয়ে যাচ্ছিল তৃপ্তির গলার স্বরে। সেটা যথাসম্ভব আড়াল করে বিরস মুখে বলল, একদমই না, কোনো অসুবিধা নেই। আমি অবশ্যই মানিয়ে নেব নেব এসব ছোটখাটো ব্যাপারে। আর আপনার এটাই করা উচিত। উনি যে ওর উত্তরের মাধ্যমে তৃপ্তিকে দ্বিগুণ রূঢ়তা ফিরিয়ে দিলেন, সেই কথা তো বলাই বাহুল্য। এত কথা বলার একদমই প্রয়োজন ছিল না, যদিও মহিলার উপস্থিতি তার আচরণ ও মানসিকতার স্পষ্ট পরিচয় দিচ্ছিল এতক্ষণ। এরা কাজের লোককে কি মনে করে কে জানে, পোষা প্রাণী, যা খুশি করতে পারা যায়। এমন একজন মহিলার দেখাশোনা করতে হবে ভাবতেই কেমন একটা অস্বস্তি হচ্ছিল ওর মনের অভ্যন্তরীণে। সত্যি বলতে কি, কেমন যেন বিবমিশা জাগছিল। কিন্তু মনকে প্রবোধ দিচ্ছিল এই ভেবে যে বয়স্ক মানুষ, ওর স্বামী শয্যাশায়ী, সেটাও লেখা ছিল বিজ্ঞাপনে, তাও আবার নিজে অসুস্থ। মায়াই তো হওয়া উচিত এমন মানুষকে দেখে, কিন্তু তার হচ্ছে কই। বিজ্ঞাপনটি পড়াই স্তব, একটা কথা ওর মাথায় ঘুরছিল সমানে। এর স্বামীও তো অসুস্থ, শুধু অসুস্থ নয়, একেবারে শয্যাশায়ী। কিন্তু গভর্নেন্স চাইছে শুধু মহিলার জন্যে। এমনটা কেন? তাহলে এর অসুস্থ স্বামীর দেখাশোনা করে কে? অন্য কোনো গভর্নেন্স আছে নাকি? সেও কি ওর সাথেই থাকবে? যদিও পেপারে তেমনটা বলা নেই। যাকে যাক, যা হবে তা তো দেখাই যাবে। মহিলার পিছু পিছু কিছুটা ত্রস্ত পায়ে ভিতরে ঢুকছে তৃপ্তি। সামনে ছোট্ট একটু জায়গা, সেখানে কোনো কার্পেট বা পাপোশ কিছুই রাখা নেই। কাঠের মেঝেতে জুতো রেখে ভেতরে ঢুকলো তৃপ্তি। প্রথমে যেখানে ঢুকলো সেটা একটা ছোট্ট ঘর, এবং সেটাই শোয়ার জায়গা। প্রায় আসবাবহীন ঘরে রয়েছে তোশক, বালিশ ও চাদর সহ একটি তক্তপোষ কাম সরু খাট, এক সেট নড়বড়ে জং ধরা লোহার চেয়ার টেবিল, আর একটা পুরনো ছোটখাটো কাঠের আলমারি। লাগোয়া টয়লেট আছে অবশ্য একখানা। তৃপ্তি বুঝল এটিই আজ থেকে ওর থাকার জায়গা। ঘরে একটা ফায়ারপ্লেসও চোখে পড়ল, তবে সেটা বহুদিন যে ব্যবহার হয়নি তাও বেশ বোঝা যাচ্ছে। একটু চিন্তায় পড়ে গেল তৃপ্তি। ওয়েদার ফোকাস্টে বলছে যে সাংঘাতিক ঠান্ডা পড়বে সামনে এই সপ্তাহে, সেই সাথে তুষারপাত তো আছে। আবহাওয়া দপ্তরের কাছ থেকে তো তেমনই খবর পাওয়া যাচ্ছে। তখনও যদি ফায়ারপ্লেসটা ব্যবহার করার বন্দোবস্ত না করা হয় তবে তো গেছে। আর তাছাড়া এখনই যা ঠান্ডা রয়েছে, দিনের বেলাতেই রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। রাত্রে আজ তৃপ্তি নির্ঘাত শেষ। ও যে আসবে সেটা তো এরা আগে থেকেই জানতো, কারণ ওরা ফোন করেছিল। তাহলে ব্যবস্থা করে রাখেনি কেন? কোথাও কোনো কাঠের চিহ্ন তো দেখল না। আজব তো। ছোট্ট ঘরটার চারিপাশে তৃপ্তি ততক্ষণে ভালো করে চোখ বুলিয়ে নেওয়া হয়ে গেছে। পুরো ঘরটার মধ্যে সব থেকে যে জিনিসটা মনে ধরল তা হলো তক্তপোষের বাঁদিকে কাঁচের পাল্লা দেওয়া বিশাল জানলাটা। ঘরে প্রচুর আলো বাতাস খেলা করে বেড়াচ্ছে, কিন্তু এইটুকুই তো জায়গা। ভদ্রমহিলা তাহলে থাকেন কোথায়? ও, আউটহাউস শব্দটি লেখা ছিল পেপারে। এটি কি তবে সেই আউটহাউস? অবশ্য একবার একটু বাজিয়ে দেখে নিলে হয়।
অনেক কষ্টে, বলতে গেলে বহু চেষ্টা চরিত্র করে 2 গালের পেশি শিথিল করল সামান্য। হাসি মুখে জিজ্ঞাসা করল, আপনি থাকেন কোথায়? আপনার ঘর কোথায় ম্যাম? উত্তরে ভদ্রমহিলা যে ওর স্বভাব অনুযায়ী খ্যাক করে উঠতে যাচ্ছিলেন সেটা বেশ বুঝতে পারল তৃপ্তি। কিন্তু কোনো কারণে মুহূর্তে উনি নিজেকে সামনে নিলেন। ভাগ্যিস নিলেন, নইলে তৃপ্তি ঠিকই করে রেখেছিল। এবার উনি যদি কোনো প্রকার খারাপ ব্যবহার করেন তো তৃপ্তি দেবে ওকে 2-4 কথা শুনিয়ে, সে উনি যতই বয়স্ক মানুষ হন না কেন। আর উনি যে সেটা সহ্য করবেন না তা বলাই বাহুল্য। তারপর উনি তৃপ্তিকে পত্রপাঠ বিদায় করার আগেই শটান নিজের লাগেজপত্র কাঁধে তুলে একেবারে ওর নাকের ডগা দিয়ে গটগট করে বেরিয়ে চলে যাবে তৃপ্তি। কিন্তু তেমন অবশ্য কিছু ঘটল না। মিসেস দেবতী স্মিত মুখেই আঙুল তুলে জানালার দিকে দেখিয়ে ইশারা করলেন। তৃপ্তি তাঁর ইশারা অনুসরণ করে তাকিয়েছে জানালার বাইরে। এতক্ষণে চোখে পড়ল জানালার বাইরে অদূরে আর একটি দোতলা বাড়ি অবস্থিত, হালকা হলুদ রং, দরজা জানালা মেরুন রঙের। শ্বেত পাথরের সিঁড়ি উঠে গিয়েছে, তবে বাড়িটার অবস্থা বেশ মলিন বলেই মনে হচ্ছে। অন্তত বাইরে থেকে দেখে তেমনটাই লাগছে। তুলনায় ওর থাকা স্থানটিতে বেশ একটা আনকড়া ব্যাপার আছে। 2টি বাড়ির মধ্যে দূরত্ব খুব বেশি না হলে 55 থেকে 60 মিটার তো হবেই। এবারে বুঝল তৃপ্তি যেখানে থাকবে সেটা সার্ভেন্টস কোয়ার্টারের মতো কিছু, যা একটা সেপারেট গেস্ট রুমও বলা যেতে পারে, ওই আউট হাউস। তা একদিকে অবশ্য বেশ ভালোই হয়েছে, নিজের মতো করে থাকা যাবে। তৃপ্তি বুঝল মিসেস দেবতী এতক্ষণ এখানে ওর জন্যই অপেক্ষা করছিলেন। ভদ্র মহিলা এমনিতে খুবই কম কথা বলেন, আর যতটুকু বলেন তা একেবারেই বলেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে যে উত্তর পাবে না তা বুঝতেই পেরেছে তৃপ্তি। আরও একটা বিষয় হল, মহিলা আবার বেশিরভাগ কথাবার্তা ইশারাতেই বোঝান। বুড়ো মানুষ, হয়তো কাশি টাশি হয় বা হাঁপের টানও থাকাও অসম্ভব নয়। যাই হোক, তৃপ্তিও আর কিছু বলল না। কিন্তু খানিকক্ষণ পর তিনি নিজে থেকেই মুখ খুললেন। আর শুধু মুখ খুললেনই না, একেবারে গড়গড় করে টানা প্রায় 10 থেকে 15 মিনিট ভাষণ দিয়ে গেলেন। শুনুন মিস তৃপ্তি, আজ আপনি পুরো দিনটাই টোটাল রেস্ট নিয়ে নিন। আজ আর আপনাকে তেমন কিছুই করতে হবে না। কাল থেকে কাজ শুরু করবেন। কখন থেকে কাজ, কটা অবধি কাজের সময়, সব আমি আপনাকে আর একবার বুঝিয়ে দেব। অবশ্য জানেন নিশ্চয়ই যে আপনার কাজের তেমন নির্দিষ্ট কোনো সময় নেই। যদিও পেপারে সবটাই দেওয়া ছিল, সম্ভবত আজ রাত্রেই আপনাকে একবার ডেকে পাঠিয়ে সমস্তটা আবার বুঝিয়ে বলে দেব। সেই সময় মতোই কাল থেকে আপনি আমার বাড়িতে ডিউটি করা শুরু করবেন। কালকের ডিউটি কিন্তু সকাল থেকেই। আসল সময়টা আজ রাতে আপনাকে জানিয়ে দেব। কোনো প্রয়োজন হলে ইন্টারকমে কল করবেন প্লিজ। আমার বাড়িতে প্রাণী বলতে মোট 4 জন। আমি, আমার স্বামী মিস্টার ব্যানার্জি, আর আমার 2 সন্তান, এক ছেলে নীল এবং মেয়ে অনন্যা। আমার মেয়ে অনন্যা বড়, নীল ছোট। মিস্টার ব্যানার্জি, হো, আপনাকে তো পুরো নামটা বলা হয়নি। ওনার পুরো নাম হলো মিস্টার ব্রতদীপ ব্যানার্জি। উনি অনেক দিন ধরেই শয্যাশায়ী। ওর দেখাশুনো নীল আর অনন্যাই করে থাকে। আপনাকে আনা হয়েছে শুধুমাত্র
আমার দেখাশোনা করার জন্য, কারণ আমিও ধীরে ধীরে বয়স্কের পথে পা বাড়িয়েছি তো। আমার শরীরেও নানা রোগ ব্যাধি বাসা বেঁধেছে। আসলে বাবা ও মা এই দুজন অসুস্থ মানুষের দেখভাল করা নীল আর অনন্যার পক্ষে একেবারেই সম্ভব হচ্ছে না। তাদেরও তো নিজস্ব কাজ আছে, লেখাপড়াও আছে। তারা দুজনেই স্টুডেন্ট। তৃপ্তি এবার বেশ অবাক হলো। ভদ্র মহিলাকে যে অপ্রকৃতিস্থ লাগছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আবার এই সত্তরোর্ধ্ব বৃদ্ধার ছেলে মেয়ে এখনো লেখাপড়া করে, এটা আবার কিরকম কথা? হিসাবটা কেমন যেন গোলমেলে ঠেকছে তৃপ্তির। কবার ড্রপ খেয়েছে, নাকি ভদ্রমহিলা অনেক বেশি বয়সে মা হয়েছেন? তা সে যাই হোক না কেন, কত বয়সে বাচ্চা হয়েছে যে এখনো পড়াশোনা করে তারা? তবে কারণটা অবশ্য পরিষ্কার হয়ে গেল তখনই, ওর পরবর্তী কথা থেকে। ভদ্রমহিলার ছেলেটি অর্থাৎ নীল নাকি মানসিক দিক দিয়ে খুব একটা সুস্থ স্বাভাবিক নয়, আবার ঠিক অসুস্থও বলা চলে না। তবে ছেলেটার মাথাটা নাকি একটু গবেট গোছের আছে। চট করে কিছুই তার মাথায় ঢোকে না, যদিও বা ঢুকলো তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। স্মৃতিশক্তি একটু দুর্বল, সুতরাং লেখাপড়াটা তার জীবনে যথেষ্ট গতিহীন। যাক সে যাক, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করাটা তো আর সমীচীন নয়। আর তৃপ্তির কৌতূহলও নেই। তবে অনন্যার ব্যাপারে অবশ্যই অন্ধকারই রইল। এই নিয়ে আর না ভেবে অন্য প্রসঙ্গে চলে গেল তৃপ্তি। মিস্টার ব্যানার্জির ঠিক কি অসুখ হয়েছে? উনি গত 5 বছর ধরে সম্পূর্ণ পঙ্গু হয়ে বিছানা শয্যায় রয়েছেন। সে প্রায় 5 বছর, না 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 5.5 বছর আগের কথা, বুঝলেন মিস তৃপ্তি? একটা মোটর দুর্ঘটনা মানুষটাকে চিরকালের জন্য পঙ্গু করে দিল। উনি একটি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হন। যখন ইনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন আর অফিস যাওয়ার পথেই দুর্ঘটনাটা ঘটেছিল। উনি প্রায় 23 দিনের জন্য কোমায় ছিলেন, আর তারপরেই আগের অবস্থায় ফিরে আসেন। কিন্তু যদিও বা ফিরে এলো, কিভাবে এলো তার কিছুক্ষণ পর নিজের চোখে দেখতে পাবেন। তৃপ্তি থতমত খেয়ে চুপ করে গেল। অদেখা বৃদ্ধের জন্য কোথায় যেন একটা খারাপ লাগা জন্মাচ্ছিল ওর, মায়া জাগছিল। প্রসঙ্গ ঘোরানোর জন্য গলা ঝেড়ে জিজ্ঞাসা করল, আমি আশা করছি আপনি কিছু মনে করবেন না যদি আমি আপনার পুরো নামটা জিজ্ঞেস করি। তৃপ্তি ভেবেছিল একটা হাড় হিম করা তীক্ষ্ণ দৃষ্টি তার সারা শরীর কাঁপিয়ে দেবে। তেমনটা ঠিক হলো না। তবে যথেষ্ট বিরক্তির সহকারে উত্তর দিলেন মহিলা। আমার নাম, পুরো নাম মিসেস দেবতী ব্যানার্জি। যাকে এখনকার মতো থাক, আজ রাতে আপনাকে একবার ইন্টারকমে ডেকে পাঠাবো। এই বলে তখনকার মতো কথাবার্তা সেরে মিসেস ব্যানার্জি বিদায় নিলেন। রাত বেশ গভীর হয়েছে। ঘড়িতে বাজছে প্রায় রাত 1:45। বাইরেটা আজ যেন বড় বেশি নিশ্চুপ। আসলে একদম নতুন জায়গা তো, তাই নানা রকম চিন্তা মাথায় ভিড় করে আসছে তৃপ্তির। ঘুম আর আসছে না কিছুতেই, আসার কথাও না।
বিছানায় একবার এপাশ তো আরেকবার ওপাশ করেই চলেছে সে সমানে। যদিও ফায়ার প্লেসে ফায়ারের ব্যবস্থা করে দিয়ে গেছেন মিসেস ব্যানার্জি। সন্ধ্যাবেলা উনি তৃপ্তিকে ডেকে পাঠানোর আগেই ওর ছেলে নীল একগাদা কাঠ ও প্রয়োজনীয় সব জিনিসপত্র এনে ফায়ার প্লেসটা সাজিয়ে দিয়ে গেছে। এখন চলছে সেটা। তবু এত আরামের মধ্যেও তার ঘুম আসছে না কিছুতেই। নীলের পোশাক আশাকও বেশ অদ্ভুত। তার পরনে ছিল এই মোটা একটা জ্যাকেট, জিন্স, পায়ে জুতো। আর অদ্ভুত ব্যাপারটা হলো মাথা মুখ সবটাই একটা টুপি ধরনের কিছু দিয়ে জড়ানো, চোখে কালো চশমা। গা থেকে কম্বল সরিয়ে একবার অকারণে লাগোয়া টয়লেট থেকে ঘুরে এলো তৃপ্তি। বড্ড ছোট টয়লেটটা, খুপড়ি একটা 5x5 ঘর। অতি কসরত করে কমোডের ছোঁয়া বাঁচিয়ে কোনো ক্রমে দাঁড়াতে হয়। তারই মাঝে একটা ছোট গামলা আকারের বেসিন আর বাচ্চা স্নান করার বাথটাবটা যে কিভাবে বসানো রয়েছে তা না দেখলে কেউ বিশ্বাস করবে না। এখানে এসে পৌঁছানোর পর বেশ অসুবিধা সয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হয়েছে তাকে। টয়লেট থেকে বেরিয়ে এসে খাটের পাশে রাখা তেপায়া টেবিলের রাখা জলের জাগ থেকে গ্লাসে বেশ খানিকটা ঢেলে নিয়ে কয়েক ঢোক জল খেল তৃপ্তি। সে কিছুক্ষণ ধরে পায়চারি করল সারাটা ঘর জুড়ে। কাচের জানালার বাইরে দুটো স্ট্যান্ড ল্যাম্প জ্বলছে, হালকা সাদাটে আলো ছড়াচ্ছে। ওই সামান্য আলোয় তৃপ্তি দেখতে পাচ্ছে অদূরে মিসেস ব্যানার্জিদের বাড়িটা নিকষ কালো অন্ধকারের বর্মে ঢাকা। সেখানে কোথাও কোনো আলোর ছিঁটে ফোঁটা নেই। আজ সে ওই বাড়িতে একবারই গেছে। মিসেস ব্যানার্জি তাঁর কথা মতো ইন্টারকমে ডেকে পাঠিয়েছিলেন সন্ধেবেলা। ঘরের ভিতরটা বেশ অন্ধকার, কেমন যেন স্যাঁতস্যাঁতে একটা ভ্যাপসা গন্ধ ভেসে বেড়াচ্ছে সারা ঘর জুড়ে। অদ্ভুত বিষয়, ইলেকট্রিসিটি নেই, কিন্তু তৃপ্তির ঘর তো আছে। তাহলে ওখানে নেই কেন? ঘরের ভিতরে 4টে বড় বড় মোটা মোম জ্বলছে। মিসেস ব্যানার্জি গম্ভীর মুখে তাঁর বেডরুমে যাওয়ার আমন্ত্রণ জানান। আসুন মিস তৃপ্তি, আমার সাথে এই ঘরেই আসুন। আগে আমার হাজবেন্ডের সঙ্গে পরিচয়টা সেরেছেন। যদিও উনি 24 ঘন্টায় ঘুমন বলতে গেলে, জেগে থাকলেও কিছুই বুঝতে পারেন না বা কাউকে চিনতেও পারেন না। ওর ঘুমনো আর জেগে থাকা একই জিনিস। কি আর বলবো বলুন, সবই আমার দুর্ভাগ্য। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন বৃদ্ধা। তৃপ্তি একটি প্রশ্ন না করে চুপচাপ মিসেস ব্যানার্জিকে অনুসরণ করতে লাগল। বেডরুমের ভিতরে ঢুকে অস্বস্তিটা আরো বেড়ে গেল। কি ভয়ঙ্কর দমচাপা পরিবেশ! এখানে থাকলে তো সুস্থ মানুষই অসুস্থ হয়ে যাবে। সেখানে টিম টিম করে একটি মাত্র সরু মোম জ্বলছে। আবছা অস্পষ্ট আলোয় মনে হলো যেন কেউ একজন আপাদমস্তক মুড়ি দিয়ে শুয়ে আছে। এই কি তবে মিস্টার ব্যানার্জি? ঘরের ভিতরে এতটাই ছায়া ছায়া অন্ধকার যে পরিষ্কার কিছুই বোঝা যাচ্ছে না। তৃপ্তি শুধুমাত্র আন্দাজ করতে পারছে যে কেউ একজন বিছানার উপর শুয়ে, গায়ে চাদর ঢাকা দিয়ে, মানে একটা উঁচু কিছুর উপর চাদর ঢাকা দেওয়া আর কি। তবে নীল বা অনন্যার কারুর দেখা পায়নি তখন। বিছানার পাশে কাঠের ছোট টুলের ওপর অগোছালোভাবে ছড়ানো ছিটানো রয়েছে অজস্র ওষুধের বাক্স। আকারে প্রায় পিপের মতন মস্ত একটা ফ্লাস্ক, কাঁচের জলের গ্লাস, একটা ঢাউস অ্যালার্ম ঘড়ি। বিছানার ওপাশে দাঁড় করানো একটা জিরাফ সমান লম্বা দৈত্যাকার স্ট্যান্ড ফ্যান। পুরো ঘরের দশা বড়ই মলিন ও হতদরিদ্র। বিছানাটিও বেশ অপরিচ্ছন্ন।
দেখে মনে হচ্ছে যে চাদর বা বালিশের ওয়ারগুলোয় দীর্ঘদিন ধরে জল বা সাবান কিছুই পড়েনি। তৃপ্তি তার নিজের ঘরে ফিরে আসার ৮ ঘন্টার মধ্যেই তাকে রাতের খাবার দিতে এসেছিল অনন্যা। তার সর্বাঙ্গ ঢাকা, মাথা দিয়ে শুরু করে পুরো মুখ, কপাল বেগুনি রঙের দোপাট্টায় জড়ানো, এলবো লেন্থে কুচকুচে কালো সিনথেটিক গ্লাভস পরা 2 হাতে, হাঁটু ঝুল ভেলভেট স্কার্ট, পায়ে কালো স্টকিংস, তার উপর নীল রঙের মোজা স্টিলেটো। তৃপ্তি সব থেকে অবাক হয়েছিল এই রাত্রেও অনন্যার চোখের চওড়া রোদ চশমা দেখে। উচ্চতায় এবং স্বাস্থ্যে সে একেবারে মায়েরই মতন। অনন্যা অত্যন্ত দ্রুত হাতে রুটির প্লেট, মিক্স ভেজের বাটি, সিদ্ধ ডিম, আচার, স্যালাডের পাত্র আর জলের গ্লাস টেবিলে নামিয়ে রেখেই বেরিয়ে যাচ্ছিল। বিন্দুমাত্র ইচ্ছা না থাকা সত্ত্বেও তৃপ্তি একরকম জোর করেই সেধে আলাপ করল। নমস্কার ম্যাডাম, আপনি অনন্যা, আমি ঠিক? প্রত্যুত্তরে একবার মাত্র উপর নিচ মাথা নেড়ে চলে যায় অনন্যা। একটা কথাও সে বলেনি। তৃপ্তি হতভম্ব হয়ে গিয়েছিল অনন্যার ব্যবহারে। যত সব পাগলের দল। একা শুধু নীলের মাথায় সমস্যা নেই, অনন্যা আর মিসেস ব্যানার্জিরও যে মাথার রোগগ্রস্ত আছে সেটা একটা শিশুও বুঝতে পারবে। তৃপ্তি ভীষণ চমকে ধরপড় করে উঠে বসেছে বিছানায়। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। খটখট শব্দ শুনতে পাচ্ছিল সে ঘুমের মধ্যেই। হঠাৎ শব্দটা তীব্র হতেই ঘুমের দফা রফা হয়ে গিয়েছে। বিছানায় বসেই এদিক ওদিক তাকাতে লাগলো সে। না, ঘরের ভিতরে যে কেউ নেই তা আবছা আলোতেও দিব্যি দেখা যাচ্ছে। সর্বনাশ! তবে কি টয়লেটের ভিতর কেউ ঢুকলো নাকি? কিন্তু সেটা তো সম্ভবই নয়। কোন রাস্তা দিয়ে ঢুকবে? জানালার যা আকৃতি, তার ভিতর দিয়ে তো মানুষ গলা যথেষ্ট কষ্টকর। অবশ্য একেবারে গলতে পারবে না এমনও নয়। তাহলে টুয়াটারা নয় তো? সর্বনাশ! সরীসৃপে ভীষণ ভয় পায় তৃপ্তি। তবে বাথরুমের দিক থেকে তো শব্দটা আসছে না, মনে হচ্ছে বাইরে থেকেই আসছে। ওই টুয়াটারার কথা ভাবতেই মনে পড়ল তৃপ্তির এক বান্ধবীর কথা, ওর নিজের জীবনে ঘটা ঘটনা। ওর স্বামীকে নাকি টাইটেল মনিটর কামড়েছিল। ওদের বিবাহিত জীবনটাই তো নষ্ট হয়ে গেল। বিষয়টা মনে পড়তেই শিউরে উঠল সে। পুরো ঘটনাটা যেন চোখের সামনে ভেসে উঠেছিল। ভাবনার মাঝে কতক্ষণ ডুবেছিল সে খেয়াল নেই। ঠিক তক্ষুনি আবারও তীব্র শব্দে গোটা শরীর কেঁপে উঠল তার। কিন্তু সেই শব্দের উৎস যে এতখানি ভয়াবহ হবে সেটা তৃপ্তি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। তার ঘরের বন্ধ কাচের জানালার ওপাশে 4টে হাত পায়ের সাহায্যে আটকে রয়েছে দৈত্যকার এক জীব। পরিষ্কার স্বচ্ছ কাঁচ ভেদ করে সে দেখতে পাচ্ছে প্রাণীটার 7টে ডোরা কাটা পেট। কিসব যেন বলে এই ডোরা কাটা পেটকে, ওই ভেন্ট্রালিয়া, তারপর স্কুটা, সাবকৌডালিয়া ইত্যাদি। একটা বিজাতীয় ঘৃণায় গাটা গুলিয়ে উঠল তৃপ্তির। চোখে দেখেই ওই প্রাণীটার শীতল ও পিচ্ছিল শরীরের স্পর্শ অনুভব করছে সে যেন। এতখানি বিভৎস দেখতে। কি এটা? টুয়াটারা তো এত বড় হয় না, আর টাইটেল মনিটর তো এখানে পাওয়া যায় না। তারা তো আফ্রিকার বাসিন্দা। তবে কিন্তু এটা যাই হোক না কেন, এর যা আকার, 5 মিনিটে কাঁচ ভেঙে ভিতরে এসে তাকে আক্রমণ করাটা এর কাছে কোনো ব্যাপারই নয়। হায় ঈশ্বর, আমি কোথায় এসে পড়লাম? কিভাবে বাঁচবো আমি এখন এই বিটকিল প্রাণীটার হাত থেকে? কিন্তু না, মাথা ঠান্ডা রাখতে হবে। সাথে কোনো অস্ত্রও নেই। প্রাণীটা যদি আক্রমণ করতে আসে
তবে টেবিল ল্যাম্পের স্ট্যান্ডটাকে সে অস্ত্র হিসেবে ব্যবহার করে পাল্টা আক্রমণ হানবে ঠিক করল। কিন্তু হঠাৎ এমন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল যে তৃপ্তি বিস্ময় বিমূঢ় হয়ে গেল। প্রাণীটা আচমকা জানালার গা থেকে খসে পড়ল নিচে। ধপাস করে একটা শব্দ হলো। দৌড়ে জানালার ধারে যেতে গিয়েও নিজেকে রুখে নিল সে। দরকার নেই, ওই বিকট দর্শন জীবকে দেখার কোনো দরকার নেই। কিন্তু ব্যাটা আহত অবস্থায় যদি ওখানে পড়েই থাকে, সর্বনাশ। তাহলে কাল আমি ঘর ছেড়ে বেরোবো কি করে? চাকি, আমি সকালেই ইন্টারকমে মিসেস ব্যানার্জিকে ডেকে বলবো সবটা। তারপর ওরা যা করার করবেন, আমি ভেবে করবোটা কি। কিন্তু ভাবনা একটাই, আবার ঠেলে উঠে আক্রমণ করতে আসবে না তো? তবে না, সত্যি বেশিক্ষণ ভাবতে হলো না। মিনিট 10 মধ্যেই প্রাণীটা ঈষৎ খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে চলেছে মিসেস ব্যানার্জির বাড়ির দিকে। তার মানে পিছনের জমিটা দিয়ে ও ওর নিজের জায়গায় চলে যাবে। তৃপ্তি যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রথম রাতেই যা অভিজ্ঞতা হচ্ছে তাতে এখানে কদিন টিকতে পারবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের উদ্রেক হচ্ছে। এখন আপাতত ঘুমানো যাক, কাল সকালটা শুধু হোক। আগে মিসেস ব্যানার্জিকে জিজ্ঞাসা করতে হবে প্রাণীটার বিষয়ে। ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল তৃপ্তি। বালিশে মাথা রাখার খুব কম সময়ের মধ্যেই চোখ দুটো লেগে এলো। কিন্তু এই শান্তির সেই ঘুম দীর্ঘস্থায়ী হল না। ঘুমের মধ্যেই খুব কাছে পিঠে দ্বিতীয় কারোর উপস্থিতি প্রকট হয়ে উঠেছে যেন। চোখ খুলল তৃপ্তি। যেহেতু তার বিছানাটা জানালার একদম ধার ঘেঁষে অবস্থিত এবং সে শুয়েছিল জানালার দিকে ফিরে, তাই চোখ খোলা মাত্র যা দেখল তাতে ঘুমের ছিটে ফোটাও আর অবশিষ্ট রইল না। যেহেতু এতক্ষণ ধরে বহু ধরনের অপ্রীতিকর এবং ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটে আসছে, সেহেতু হার্ট ফেল করেনি। নইলে আচমকা যা দেখেছে তাতে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু ছিল অনিবার্য। কাঁচে নাক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে কেউ একজন। বুকটা নতুন করে ছ্যাঁত করে উঠল। হাত পা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। এই ঠান্ডাতেও ঘামছে সে দরদর করে। জামার হাতায় কপাল গাল মুছল সে। প্রাণপণ সাহস সঞ্চয় করে চিৎকার করে উঠে বলল, কে ওখানে? ওখানে কে? উত্তর যে পাবে সেটা সে আশা করেনি, কিন্তু ভেসে এলো ফ্যাস ফ্যাসে স্বর। আমি নীল। নীল, অর্থাৎ মিসেস ব্যানার্জি সুপুত্র। তা সে এখন এখানে কি করছে? তার যে বদ মতলব রয়েছে তা তো একটা শিশুও বুঝবে। এর নাকি বুদ্ধি কম? এ তো শেয়ানা পাগল। নিজেকে শক্ত রাখতে হবে। গলা চড়িয়ে জিজ্ঞাসা করল তৃপ্তি, এত রাতে কি করছো তুমি এখানে? যাও যাও, নিজের জায়গায় যাও। যদি তোমার কিছু বলার থাকে তবে কাল বলো। নাও প্লিজ গো। কোনো উত্তর নেই, কিন্তু উত্তর আসার বদলে ভীষণ বিপদের আশঙ্কা ধেয়ে এলো। কাঁচের স্লাইডিং ডোর ক্রমশ সরতে আরম্ভ করল। কি সর্বনাশ! বাইরে থেকে এভাবে জানালা খোলা যায় নাকি? এমন স্লাইডিং উইন্ডো তো কখনো দেখেনি সে। সুতরাং ওপারের ব্যক্তি এবার অনায়াসে ভিতরে ঢুকে আসবে। তাকে আটকানোর কোনো উপায়ই যে নেই, কারণ জানালায় গ্রিল নেই। আবার চিৎকার করে উঠল তৃপ্তি। বাড়ির মালকিনের নাম ধরে ডাকল সে। মিসেস ব্যানার্জি, অনন্যা। কোনো সাড়া শব্দ নেই। আবছায়া মাখানো অন্ধকারে নীলের এই আচরণই তার অভিসন্ধি সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছে তৃপ্তিকে। ততক্ষণে স্লাইডিং উইন্ডো সম্পূর্ণ খুলে গেছে। রড আয়রনের টেবিল ল্যাম্পটা তুলে নিতে গিয়েও থেমে গেল সে। মুহূর্তের মধ্যে বুদ্ধি খাটিয়ে ফায়ারপ্লেস থেকে তুলে নিয়েছে একটা জ্বলন্ত কাঠ।
নীলের দিকে তাক করতেই কিছুটা থতমত খেয়ে গেল নীল এবং তৃপ্তিকে অবাক করে দিয়ে এক পা করে সরে যেতে লাগলো। অর্থাৎ সেও পাল্টা আক্রমণ হতে পারে আন্দাজ করে ভয় পেয়েছে। তবে এত সহজে নীল যে পিছু হটবে সেটা অবশ্য তৃপ্তি কল্পনাও করতে পারেনি। তবে জ্বলন্ত কাঠের আগুনে সে স্পষ্ট দেখতে পায় নীলের মাথায় আলগা বসানো রয়েছে পরচুলা। বুঝতে পারল কারণ পরচুলাটা খুলে এসেছে, ছোট চুলের পরচুলা, অর্থাৎ নীলের আসলে লম্বা চুল। সেটা বুঝতে পারল কারণ তার কয়েক গাছি আসল চুল পিঠের মাঝামাঝি অবধি নেমে এসেছে। আচমকা তৃপ্তির ভয় ছাপিয়ে কেমন যেন একটা বুনো রাগ ধাক্কা মারল মস্তিষ্কে। এরা শুধু পাগল নয়, প্রত্যেকে পাক্কা শয়তান। কাঠ সস্থানে রেখে এবার সোজা টেবিল ল্যাম্প বাগিয়ে ধরল সে। সামনে পেলে ব্যাটার মাথায় হোক বা যেখানে হোক সপাটে বসিয়ে দেবে। আর যাই হোক, জ্বলন্ত কাঠ দিয়ে তো আর মারতে পারবে না কাউকে। রাগে গজরাতে গজরাতে দরজা খোলা রেখেই শটান বেরিয়ে এসেছে সে বাইরে। তারপর হন হন করে হেঁটে সোজা গিয়ে পৌঁছল ব্যানার্জিতের বাড়ির দরজায়। এত তাড়াতাড়ি যে হেঁটেছে, হাঁপিয়ে গিয়েছে সে রীতিমতো। মিনিট খানেক দাঁড়িয়ে থাকার পর নক করল ওদের দোতলা কটেজে। একবার, দুইবার। প্রথমে কোনো সাড়া শব্দ নেই, ভিতরটা সম্পূর্ণ নিস্তব্ধ। কিন্তু আজ আর সে দমবার পাত্রী নয়। বেশ কবার ধাক্কাধাক্কি করার পর প্রায় মিনিট 15-20 বাদে দরজা খুললেন মিসেস ব্যানার্জি। উনি ঘামছেন, হাঁপাচ্ছেন। দৌড়ে এসেছেন কি? তৃপ্তি সেসব দিকে কোনো রকম পাত্তা না দিয়ে বেশ কুপিত কণ্ঠেই তাকে সোজাসুজি প্রশ্ন করল, আপনার ছেলে নীল কোথায়? ভদ্রমহিলা চুপ করে রইলেন। সম্ভবত তিনি খুব ভালো করেই জানেন যে তাঁর কোলের ছেলে এমন সব কুকাজকর্ম করেই থাকে। কিন্তু তৃপ্তির তখন অত ভাবার সময় নেই। ভদ্রতার ধারও ধারল না। যথেষ্ট রাগত স্বরে তাঁকে কেটে কেটে বলল, শুনুন মিসেস ব্যানার্জি, আপনার বাড়িতে কাজ করতে এসেছি মানে কিন্তু এটা মনে করবেন না যে আমার কোনো মান সম্মান নেই। আর বলতে খুবই খারাপ লাগছে ম্যাডাম যে আপনি আপনার ছেলেকে যথেষ্ট শিক্ষা দিয়ে উঠতে পারেননি মোটে। এই এত রাত্রে নীল কি করতে গিয়েছিল আমার ঘরে? তাও দরজা দিয়ে নয়, ঢুকতে গিয়েছিল জানালা দিয়ে। কি ধরনের অসভ্যতা মেয়েগুলো! আপনার মতো একজন এজেড পার্সনকে এসব বলতে আমার রুচিতে বাঁধছে, তবু বলতে বাধ্য হচ্ছি যে আপনার ছেলে কি উদ্দেশ্য নিয়ে চুপিসারে আমার ঘরে গিয়েছিল তা আশা করি আপনাকে বুঝিয়ে বলতে হবে না। এরপর থেকে পারলে দয়া করে সন্তানকে মানুষ করবেন। সবকিছু জানাতেই তিনি ক্ষমা প্রার্থী হয়ে তৃপ্তিকে ভিতরে নিয়ে গেলেন জোর করে। তাকে কথা দিলেন যে নীলকে তিনি পর্যাপ্ত শাসন করবেন। কথা বলতে বলতে কখন যে বেডরুমের দরজার পাশে এসে দাঁড়িয়েছিল তারা সেটা খেয়ালই করেনি। হঠাৎই চোখে পড়ল বেডরুমের ভিতর। যা দেখল, তৃপ্তি তাতে নিজের চোখে বিশ্বাস করতে বেশ অসুবিধা হচ্ছিল। বিছানাটা বেবাক ফাঁকা। খাটের পাশে মেঝেতে পড়ে আছে একটা ইয়া বড় গোবদা একপাশ বালিশ। ঠিক দেখছে তো? আবার ভালো করে তাকালো তৃপ্তি। হ্যাঁ, ঠিকই দেখছে। বেড তো ফাঁকা, কিন্তু তাহলে মিস্টার ব্যানার্জি গেলেন কই? উনি তো বেড রিডেন, তৃপ্তি শুনেছে। সব থেকে বড় কথা, তিনি নাকি পক্ষাঘাতগ্রস্ত। তবে তিনি গেলেন কোথায়? কিভাবেই বা গেলেন? যে মানুষ হাঁটতে চলতে পারেন না, তিনি অন্যত্র যাবেন কেমন করে? তাহলে কেউ কি তাকে অন্য কোনো ঘরে সরিয়ে নিয়ে গিয়েছে? কিন্তু কেন? মিসেস ব্যানার্জি যে তখন বললেন এটাই মিস্টার ব্যানার্জির ঘর, এখানেই তিনি বরাবর থাকেন। তাহলে কি উনি টয়লেটে গিয়েছেন? তাই হবে। নীল বা অনন্যা কেউ একজন তার বাবাকে নির্ঘাত টয়লেটে নিয়ে গিয়েছে। এইটুকু ভাবতে যতটুকু সময়, তারই মধ্যে যেন বিদ্যুৎ ঝলকের মতো কিছু ঘটনা ঘটে গেল।
আচমকা মিসেস ব্যানার্জিকে একটা ফুলদানি হাতে এগিয়ে আসতে দেখে শরীর শক্ত হয়ে উঠল তৃপ্তির। এই মহিলা তো উদ্দণ্ড পাগল। বাঁচার জন্যে পড়ি কি মরি করে সিঁড়ি ভাঙতে শুরু করল তৃপ্তি। কখন যেন নিজের অজান্তেই দোতলায় পৌঁছেও গিয়েছে সে। তার হাতে যদিও এখনো ল্যাম্প স্ট্যান্ডটা ধরা রয়েছে, কিন্তু তা দিয়ে হয়তো নীলকে আক্রমণ করা যায়। কিন্তু এই থুত্থুরে বৃদ্ধা অসুস্থ মহিলাকে তো আর ল্যাম্প স্ট্যান্ডের বাড়ি দিতে পারা যায় না। কিন্তু এখন কি করা যায়? আসল প্রশ্নটা হলো, এরা মারতে চাইছে কেন তৃপ্তিকে? কিসের শত্রুতা তার সাথে এদের? নাকি সবটাই পাগলামি? আচ্ছা, এমন নয় তো যে এটা কোনো ফাঁদ? অনন্যাকে ডাকবে কি একবার? কিন্তু ডেকে কি হবে? সেও নির্ঘাত, ওই একই দলের। তার অভিসন্ধি তো আলাদা হবে না। তবু এই মুহূর্তে কেন মনে হলো অনন্যাকেই তার বাঁচার খড়কুটো? আর কোনো কিছু ভাবার মতো শক্তি বা সময় কোনোটাই তার কাছে নেই এখন। চিৎকার করে অনন্যার নাম ধরে ডাকলো তৃপ্তি, কিন্তু কোনো সাড়া পেল না। না, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। ছুটতে শুরু করলো তৃপ্তি। দৌড়ানোর মাঝেই একটা জিনিস দেখে নিয়েছে সে। লম্বা করিডোরের এক পাশে দেওয়াল ঘেঁষে মেঝেতে পড়ে আছে মিস অনন্যার পোশাক। ও ছুটতে লাগলো করিডোর ধরে। ছুটতে ছুটতে যা একটা জিনিস খেয়াল করল, তা নিয়ে অবশ্য ভাবতে বাধ্য হওয়া যায়। এক পাশে পড়ে রয়েছে 4টে বড় বড় গোলাকার ম্যাগনেটের চাকতি। এই ম্যাগনেট তৃপ্তি চেনে। এটা জেসে চুম্বক নয়, এর নাম নিওডাইনিয়াম। এই চুম্বক কাঁচের গায়ে আটকে থাকে। শুধু ওই চুম্বকই নয়, পড়ে রয়েছে আরও একটি পোশাক, ধূসর সবুজ রঙের সিনথেটিক স্ট্রেচেবল স্কিন টাইট পোশাক। পোশাকের সাথে লাগানো আছে একটা ল্যাচও। ল্যাচটি যথেষ্ট মোটা। বোঝাই যাচ্ছে কাপড়ের আচ্ছাদনের নিচে রয়েছে তুলো বা স্পঞ্জের বান্ডিল। বুঝতে অসুবিধা হলো না যে ওই বিটকেল প্রাণীর ভূমিকাটাও মিসেস ব্যানার্জি পালন করেছেন। সত্যি কি আজব মনস্তত্ত্ব। করিডোরের একদম শেষের ঘরটায় গিয়ে ঢুকে পড়েছে তৃপ্তি। ঘরের ভিতরে কে আছে, কি আছে, কিছু বুঝে ওঠার আগেই ঝাঁঝালো গন্ধে মাথা ধরে গেল। দোতলায় ওঠার আগে সিঁড়ির পাশে রাখা টেবিল থেকে জ্বলন্ত মোমবাতি তুলে নিয়েছিল সে। সেটা উঁচু করে তুলে ধরল। ছায়া ছায়া আলোয় যা দেখা গেল, তাতে ভয়ে আতঙ্কে ঘৃণায় তৃপ্তির 2 চোখের সামনে কুচকুচে কালো পর্দা নেমে এলো। অগুন্তি কাঁচের জারের মধ্যে ফরম্যালিনে চোবানো মানুষের শরীরের অভ্যন্তরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। মাথা টলছিল। চেতনা লুপ্ত হতে হতে কয়েকটি বিষয়কে মিলিয়ে দেখেছে সে দ্রুত। প্রথম যখন তৃপ্তির সাথে মিস্টার প্রতদীপ ব্যানার্জির সাথে পরিচয় হয়, তখন মিসেস ব্যানার্জি তৃপ্তির সঙ্গে ছিলেন। তখন অতি আবছা আলোয় বিছানায় কেউ একজন শুয়ে আছে বলে মনে হয়েছিল ঠিকই, কিন্তু ওই মনে হওয়া অবধি বলা যেতে পারে, কারণ স্পষ্টভাবে কিছুই বোঝা যায়নি। একটু আগে দেখা গেল বিছানা খালি, পাশে পড়ে আছে কোল বালিশ। ওই বালিশটি মিস্টার ব্যানার্জির চরিত্রে অভিনয় করছিল। আর সন্দেহ নেই। এরপর আসছে অনন্যার সারা শরীর ঢাকা পোশাক। আকারে সে মায়ের দোসর। এখন অনন্যার পোশাক মেঝেতে পড়ে থাকা। ওদিকে নীলের মাথার পর চুলা। দৈর্ঘ্যে প্রস্থে সেও মা আর তার দিদির মতোই, এবং তারও সারা শরীর ঢাকা পোশাক। মিসেস ব্যানার্জিও তার 2 সন্তানকে সে কখনোই একসাথে দেখেনি। প্রত্যেককে দেখেছে আলাদা সময়, আলাদা আলাদাভাবে এবং আলাদা আলাদা জায়গায়। তৃপ্তির কাঠ উঁচিয়ে ধরায় নীলের পলায়ন,
পরে মিসেস ব্যানার্জির দরজা খুলতে অতটা সময় দেরি হওয়া। একমাত্র মিসেস ব্যানার্জিকেই তৃপ্তি স্পষ্ট দেখেছে সামনে থেকে, বাকিদের একজনকেও কিন্তু পরিষ্কার দেখেনি সে। তারপর থাকছে সেই অতিকায় জিভ আর সেই ধূসর রঙের ল্যাচ লাগানো পোশাক। অতএব মিসেস ব্যানার্জি বাকি তিনজন অর্থাৎ অনন্যা, নীল এবং সেই টাইটেল মনিটর সরীসৃপের ভূমিকা পালন করছে। আর মিস্টার ব্যানার্জির ভূমিকা যে পাশবালিশটি পালন করছে তা তো আগেই প্রমাণিত। কতক্ষণ ওভাবে পড়েছিল তৃপ্তি জানে না। সে যখন চোখ খুলল তখনও একইভাবে পড়ে আছে ঘরটার মধ্যে। অদূরে ছিটকে পড়েছে ল্যাম্প স্ট্যান্ডটা। মোমবাতিটা হাত থেকে পড়ে নিভে গিয়েছে। এখন কিভাবে নিজেকে বাঁচাবে, আদৌ বাঁচাতে পারবে কিনা কিছুই বুঝতে পারছে না, কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। মরিয়া হয়ে শরীরটাকে টেনে তুলে দাঁড় করিয়েছে সে। কোনো মতে টলতে টলতেই ঘরের বাইরে বেরিয়ে এলো তৃপ্তি। হাতিয়ার হিসেবে সে নিয়েছে ল্যাম্প স্ট্যান্ডটা। চারিদিক তেমনই নিশ্চুপ ও আবছায়া মাখানো অন্ধকার। বুড়িটা গেল কোথায়? নিশ্চয়ই আশেপাশে কোথাও রয়েছে ঘাপটি মেরে। ঘর ছেড়ে বেরিয়ে পায়ে পায়ে কয়েক পা এগোতেই একটা জিনিস চোখে পড়ল, যেটা আগে খেয়াল করেনি সে। ছায়া ছায়া অন্ধকারেও বুঝতে পারল জিনিসটা একটা টেলিফোন সেট। বাঁচতে গেলে এটা কি? এক্ষুনি রবিনকে ফোন করতে হবে। রবিন তৃপ্তির বন্ধুস্থানীয়। এই মুহূর্তে পুলিশে একটি উচ্চ পদস্থ পদের অধিকারিক সে। এখন তাকেই বাড়িতে পাওয়া যাবে, কিন্তু এত রাত্রে তাকে পাবে কি ফোনে? অত ভাবতে গেলে চলবে না। এখন যতদূর সম্ভব সতর্কতা বজায় রেখে এগিয়ে গিয়ে ফোনের রিসিভার কানে তুলে নিল তৃপ্তি। খুব সৌভাগ্যবশত তার ফোন নাম্বারটি তৃপ্তির স্মরণে ছিল। দ্রুত আঙুল চালিয়ে নাম্বার টিপল। রিং হচ্ছে। ফোন ধরল রবিন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তৃপ্তি। ভয়টা কাটতে যেন আত্মবিশ্বাসও ফিরে পাচ্ছে কিছুটা। হ্যালো হ্যালো রবিন, কে? আমি আমি তৃপ্তি কথা বলছি রবিন। তৃপ্তি, তুমি এখন এই সময়? সবকিছু ঠিক আছে তো তৃপ্তি? না, কোনো কিছুই ঠিক নেই রবিন। আমি আমি খুব বিপদে পড়েছি। যে কোনো মুহূর্তে আমায় মেরে ফেলতে পারে। তো কিছু একটা কর প্লিজ। মানে কে মেরে ফেলতে পারে তোমায়? কি বলছো, একটু খুলে বলো। তৃপ্তি সংক্ষেপে তার বিভীষিকাময় অবস্থার সবটা গুছিয়ে রবিনকে বলে। বাড়ির ঠিকানাটা জানাতে সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, অদ্ভুত মানুষ তো তুমি তৃপ্তি। একটা বিজ্ঞাপন দেখে একা একা তুমি চলে গেলে। তুমি কি জানো না, মেয়েদের জন্য প্রতিটা মুহূর্তে ওঁত পেতে থাকে কত ধরনের বিপদ, কত ধরনের ফাঁদ। আর তাছাড়া ওখানে যাওয়ার আগে আমায় একটা ফোন করোনি কেন তুমি? এই সময় এত প্রশ্নের উত্তর মানায় না। তৃপ্তি অধীর হয়ে বলল, জমা খরচ কৈফিয়ত দেওয়ার মতো অত সময় নেই আমার হাতে এখন। তুমি আগে আমায় উদ্ধার করার ব্যবস্থাটা করো রবিন, প্লিজ। তৃপ্তির কথার উত্তরে রবিন জানালো যে সে ফোর্স নিয়ে যত শীঘ্র সম্ভব এখানে আসছে। আর পরামর্শ দিল যে ততক্ষণ তৃপ্তি যেন কোথাও একটু গা ঢাকা দিয়ে থাকে, কারণ যে কোনো মুহূর্তে দেবতী তাকে আক্রমণ করতে পারে। সে রিসিভারটা নামিয়ে রাখা মাত্রই যে ঘটনাটি ঘটল তার জন্য সে আদৌ প্রস্তুত ছিল না। ঠিক তার পিছন থেকে ভেসে এলো একটি মেয়েলি কণ্ঠস্বর। আমি এসে গিয়েছি মিস তৃপ্তি, তোমায় বাঁচাতে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পিছনে ফিরতেই সে দেখল হাতে সেই অতিকায় ফ্লাওয়ার ভাসটা নিয়ে দাঁড়িয়ে আছেন মিসেস ব্যানার্জি। সেই মুহূর্তে প্রচন্ড ভয় ছাপিয়ে দুই চোখ বেয়ে জল উপচে পড়ল তৃপ্তি। দুই হাতে জোর করে দাঁড়ালো সে আততায়ীর মুখোমুখি। কণ্ঠনালী বেয়ে ছিটকে এলো কাতর অনুনয়। কেন কেন আমায় মারতে চাইছেন ম্যাডাম আপনি?
আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। হবে আমায় আমায় মেরে কি লাভ হবে আপনার? উত্তরে অদ্ভুত শব্দ করে হেসে উঠলে মিসেস ব্যানার্জি। এই প্রথম ওর কথা বলার ভঙ্গি একেবারে অন্যরকম লাগলো তৃপ্তি। কণ্ঠস্বরে এক রাশ মধু ছড়িয়ে তিনি বললেন, শান্ত হও যুবতী, আমি তোমায় মারব তেমন কথা কে বলল তোমায়? আমি তো তোমায় বাঁচাতে এসেছি ডিয়ার। এই পৃথিবীতে কত পাপ, অপরাধ, কত শত অপরাধী ঘুরে বেড়াচ্ছে বলো তো। আমি তো এই পৃথিবী থেকে তোমায় মুক্তি দিতে এসেছি, এই সমস্ত কিছু থেকে মুক্তি দিতে এসেছি। আর কখন তুমি এসব থেকে বাঁচবে জানো? যখন তুমি সব কিছু থেকে একেবারে মুক্ত হয়ে যাবে। তোমায় সেই মুক্তি দিতেই তো এসেছি আমি। কি হবে এই পাপের পৃথিবীতে বেঁচে থেকে? তার চেয়ে মুক্তি কি ভালো নয়? হ্যাঁ, কি সব বলে চলেছেন বৃদ্ধা? তৃপ্তিকে এক্ষুনি পালাতে হবে। পিছন ঘুরে ছুটতে শুরু করতে যাবে, ঠিক তক্ষুনি তৃপ্তির জামার পিঠের কাছটা খামচে ধরলেন মিসেস ব্যানার্জি। তৃপ্তির মস্তিষ্ক সাথে সাথে তাকে জানান দিল যে আর আধা সেকেন্ড দেরি করলে নিজেকে বাঁচাতে পারবে না, সুতরাং যা করার এক্ষুনি করে ফেলতে হবে। মুহূর্তে সময় নষ্ট না করে পিছন ঘুরে হাতের ল্যাম্প স্ট্যান্ডটা সপাটে বসিয়ে দিল মিসেস ব্যানার্জিকে লক্ষ্য করে। সেটা তার দেহের কোন জায়গায় আঘাত করল তা বুঝতে পারল, তবে মিসেস ব্যানার্জির আর্তনাদটা কানে। যাক, বুড়ি ঘায়েল হচ্ছে। আর তিল বিলম্ব না করে ছুটতে শুরু করলো তৃপ্তি। সামনেই সে নেমেই একেবারে বাইরে বেরিয়ে আগে দরজাটা বাইরে থেকে লক করে দেবে সে। কিন্তু পুরো সিঁড়ি আর নামা হলো না। ল্যান্ডিংয়ে নামতে মাথাটা এমন ঘুরে গেল যে সে শটান গিয়ে পড়ল ডান পাশের দেওয়ালটার উপর, এবং পড়া মাত্রই বুঝল যে ওখানে আছে একটা দরজা। কারণ তৃপ্তির দেহের পুরো ভারটা ধরে রাখতে না পেরে দরজাটা গিয়েছে খুলে, আর সে মাটির উপর প্রবল এক আছাড় খেয়েছে। সে আছাড় এমনই সাংঘাতিক যে সে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছে। দুই হাঁটুর তীব্র যন্ত্রণা গোটা শরীরটা ঝনঝন করে উঠেছে। অর্থাৎ এটা ম্যানেজানাইন ফ্লোরে ছোট একটা ঘর। বুকটা ধরাস করে উঠল হঠাৎ। আচ্ছা, মিসেস ব্যানার্জি যদি সত্যি সেভাবে আহত না হন, উনি যদি আবার তাকে খুঁজতে খুঁজতে এখানেও এসে উপস্থিত হন, কিন্তু আর ভাবতে পারল না। চোখের সামনে নতুন করে অন্ধকার নেমে এল। সামনের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। সকাল 7:30। প্রত্যেকটি নিউজ পেপার ও সমস্ত রকম সোশ্যাল মিডিয়ায় পল্লবিত হওয়া শিহরণ জাগানো নিউজটি হুটকেকের ন্যায় জনপ্রিয়তা পেয়েছে। দেশবাসী হামলে পড়েছে খবরের কাগজ ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের উপর। ওল্ড জিল্যান্ড শহরের প্রান্তে একটি বাড়ি থেকে মিলেছে ফরম্যালিনে চোবানো হৃদযন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, অন্ত্র, কিডনি ইত্যাদি। আটক করা হয়েছে বাড়ির মালকিন মিসেস দেবতী ব্যানার্জিকে। পুলিশ সূত্রে খবর, মহিলা মানসিক রোগের শিকার, যদিও তাঁর কথাবার্তা একটুও অসংলগ্ন নয়। শহরের বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপায়ণ সাহা জানান, তাঁর পেশাগত জীবনে এরম বিরলতম কেস তিনি আগে দেখেননি। এক্ষেত্রে মহিলা 3টি মানসিক রোগে আক্রান্ত। তাঁর বাড়ি স্থানীয় লাইব্রেরি এবং একটি কেমিক্যালের দোকান থেকে প্রচুর সূত্র মিলেছে।
তিনি নাকি বহু তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির বই তুলতেন ও কেমিক্যাল কিনতেন। সেই সব বই পড়েই তাঁর ধারণা দৃঢ় হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাধনা করলে তাঁর পক্ষাঘাতগ্রস্ত স্বামী প্রতদীপ, মানসিক রোগী ছেলে নীল ও বাকশক্তিহীন মেয়ে অনন্যা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তাই নিজের জন্য অ্যাটেন্ডেন্ট রাখার নামে বিজ্ঞাপন দিয়ে মানুষকে ডেকে এনে তাদের বিভিন্ন উপায়ে ভয় দেখিয়ে তিনি ইতিমধ্যে 2টি হত্যা করে ফেলেছেন। তাঁর এই ফাঁদে পা দেওয়া মানেই মৃত্যুর হাতছানিতে সাড়া দেওয়া। 3য় হত্যাটি করার আগেই তাঁর শিকার মিস তৃপ্তি একটি ল্যাম্পস্ট্যান্ড দিয়ে আততায়ী ব্যানার্জিকে আহত করে। তার আগেই তৃপ্তি খবর দিতে পেরেছিলেন পুলিশে। পুলিশ ওই বাড়ির একটি ঘর থেকে অঙ্গ প্রত্যঙ্গ ও সেই ঘরেরই বেসমেন্ট থেকে উদ্ধার করে 2টি নরকঙ্কাল, সেই হতভাগ্যদের কঙ্কাল যাদের অঙ্গ হনন করা হয়েছিল। তবে আসল খবর এর পরে। বাস্তবে সত্যি ভদ্রমহিলার স্বামী ও ছেলে মেয়েদের কোনো অস্তিত্বই নেই, সবটাই মহিলার কল্পনাপ্রসূত। শুধু তাই নয়, মহিলা নিজেই তাঁর 2 কল্পিত সন্তানের ভূমিকা পালন করতেন। তিনি একদিকে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার ও অন্যদিকে সিজোফ্রেনিয়ার আক্রান্ত। প্রতদীপ, নীল, অনন্যা এই সমস্ত নামগুলি তাঁরই সৃষ্টি। তাঁর চেয়েও চমকপ্রদ খবর আছে। সেই রাত্রে অফিসার রবিন সান্যালকে ফোন করে সমস্ত ঘটনা জানান মিস তৃপ্তি। রাতেই অফিসার সান্যালের তত্ত্বাবধানে পুলিশ ওই বাড়িতে যায় এবং যেখানে যা ছিল সব কিছুর সাথে ম্যাজেনাইন রুম থেকে উদ্ধার করে তৃপ্তির নিথর দেহ। ময়না তদন্তে জানা যায় প্রচণ্ড ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃপ্তির। সম্ভবত পালাতে গিয়ে তিনি কোনোভাবে ওই ঘরের ভিতরে ঢুকে পড়েছিলেন। তারপর সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। অনেক বছর কেটে গেছে। শত কোটি খবরের মাঝে চাপা পড়ে গিয়েছে এই খবরটিও। সেই প্রজন্মের অনেকে আজ আর এই ধরাধামেও নেই। ঘড়িতে বাজছে সকাল 10:30। বেল বাজল। মূল বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা গেস্ট হাউস, গেস্ট রুম বা আউট হাউস যাতেই হোক, বেল বাজিয়েছে কম বয়সী একটি মেয়ে তিথি। অ্যাটেন্ডেন্টের বিজ্ঞাপন দেখে এসেছে সে। দরজা খুললেন এক বৃদ্ধা। কাষ্ঠস্বরে বললেন, এসো এসো মিস তিথি, আমার নাম হলো মিসেস সুদেশনা। পরিবারে আমরা 4 জন লোক। আমি, আমার পক্ষাঘাতগ্রস্ত স্বামী অভিজিৎ, আমার 2 ছেলে মেয়ে অজয় এবং লীনা। আপনাকে ডাকা হয়েছে আমার দেখাশোনা করার জন্য, কারণ আমিও ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছি। গল্প একটাই, তফাৎ সামান্য। মিসেস দেবতী মানসিক রোগী হলেও তিনি মানবী ছিলেন, আর মিসেস তৃপ্তি আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, দেবতীর মধ্যে কটা পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল? শুনছিলেন আমাদের আজকের নিবেদক সেই রাতের গল্প। গল্পকার উপাসনা রায় চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি সায়ন। দেবতী মুক্তি, তৃপ্তি তৃষা, রবিন তন, নীল সূর্য। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরাল। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী উপাসনা রায় চট্টোপাধ্যায়কে।
আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।